Small A. আমার বাচ্চাটা একেবারেই পড়তে বসতে চায় না। ওর বয়স মাত্র 2 বছর। 2 বছর থেকে 3 বছর বয়সে কি করানো উচিত? 3 থেকে 4 বছর বয়সে বাচ্চাকে কি শেখানো উচিত? কি করে বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করব? কি করে এক জায়গায় বসাবো? এই সমস্ত জিনিস নিয়ে আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে। নমস্তে, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। একটা লম্বা ব্রেক, তারপর ফিরে এসেছি আমি আমার চ্যানেলে বড় ভিডিও নিয়ে। কৃষুর জন্মদিনে ব্লগ দেওয়ার পর সেরকম একটা অ্যাক্টিভ হতেই পারিনি। জীবনে অনেক কিছু ঘটে গেছে এই কয়েকদিনে, সেগুলো তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। যাই হোক, এখন মোটামুটি বাজে ওই 10টা মতো। আজকে শনিবার। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই কয়েকদিনে ঘটে যাওয়া কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট ঘটনা হলো কৃষুবাবু নার্সারি থেকে জুনিয়র কেজিতে প্রমোটেড হয়েছে। ওর ফাইনাল এক্সাম হয়েছিল, রেজাল্ট বেরিয়েছে। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বেশ ভালো রেজাল্ট করেছে। আজকে তো শনিবার, এই যে আসছে সোমবার, এই সোমবার থেকেই কৃষুদের নতুন ক্লাস শুরু হবে। আমি চলে এসেছি কিচেনে এসে একটু রুটি বানিয়ে নিলাম। আর এখানে আলু, একটু গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, ডিম দিয়ে একটা ভুজিয়া মতন বানিয়েছি। এটা দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে। অনেকেই বলো, দিদি বড় ব্লগ দাও না কেন? কৃষুবাবুর দুষ্টুমিগুলো ভীষণ পরিমাণে মিস করি। নাও, এরপর থেকে কিন্তু আর কমপ্লেন করার জায়গা রাখবো না আশা করছি। তবে আগে থেকেই বড় বড় কথা বলবো না, বড় বড় প্রমিস করব না। এই যে এই কয়েকদিনে যা ঘটেছে আমাদের সাথে, রীতিমতন আমি ভয় পেয়ে গেছি। ঘরের নর্মাল কাজকর্ম করতে গিয়ে হঠাৎ একদিন চেয়ার থেকে পড়ে গিয়ে এমন কোমরে ব্যথা পেলাম। এই 1 মাস কী যে কষ্ট হয়েছে সেটা বলার মতন না। এক্স রে করিয়েছি, তবে প্রথমেই জানতে পেরেছিলাম কোনো ক্র্যাক নেই, তবে ভীষণ পরিমাণে চোট লেগেছে। ফিজিওথেরাপি করেছি কয়েকদিন, এখন ধীরে ধীরে অনেকটা রিকভার করে উঠতে পেরেছি। তোমাদের দাদা এই সময়টায় ভীষণ পরিমাণে সাথ দিয়েছে। আমার প্রত্যেকটা কষ্টেই ও সাথে থাকে, তবে এই কয়েকদিনে ওর যত্ন না পেলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম না। কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সকাল থেকে ব্রেকফাস্ট করা পর্যন্ত যে কয়েকটা বাসন হয়েছে সেগুলোকে হাতে হাতে ধুয়ে রাখছি। আসলে একসাথে না হলে অনেক বাসন হয়ে যায়, আর কোমর নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে কাজ করতে এখন আর পারি না। তাই আর কি অল্প অল্প বাসন হয়, অল্প অল্প ধুয়ে রাখি। এতে করে কিচেনটাও পরিষ্কার থাকে আর আমারও খুব একটা প্রেশার পড়ে না। আর আমার এই গ্যাস পরিষ্কার করার স্বভাবটা জীবনে মনে হয় যাবে না। তবে গরম গ্যাস এখন আর পরিষ্কার করি না। একটু ঠান্ডা হয়, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। দেখবে পরিষ্কার জায়গায় কাজ করতে না ভীষণ ভালো লাগে, আর মনটা ভীষণ খুশি হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, কাজগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এই কদিন তো জানো তো এই সমস্ত কোনো কাজ আমি করতে পারিনি। এই 4-5 দিন হলো ধীরে ধীরে রান্নাঘরে আসা শুরু করেছি। কতদিনই বা বলো কৃষুর বাবা অফিসে যাওয়ার আগে রান্না বান্না করে রেখে যাবে। ভালো লাগতো না, তবে উপায় তো ছিল না। ওই এই সমস্ত কাজকর্মগুলো করে রাখতো। কাজের লোকের বহু খোঁজ করেও পাইনি। কাজের লোকের এখানে আবার ভীষণ ঝামেলা আছে। চাইলেই যে সবসময় কাজের লোক পাওয়া যায় তা কিন্তু না। যাই হোক, আমি মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে নিয়ে নিলাম। গরমকালে দেখবে পাতলা করে মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, মানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটা গ্লাসের মধ্যে কয়েকটা আলু অল্প জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আমার এই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মা, এইভাবে আলু সেদ্ধ বসানোটা আমাকে শিখিয়েছে। এতে করে ডালগুলো আলুর গায়ে লাগে না, আর খেতেও ভালো লাগে। ডালের মধ্যে অল্প হলুদ দিয়ে সেদ্ধ করব, তবে নুন দেব না। জানো তো ওইখানে ডাল না সেদ্ধ করার সময় নুন দিলে সেদ্ধ হতে চায় না, তাই আমি নুন ছাড়া সেদ্ধ করি। সোমবার দেওয়ার সময় নুনটা দিই। আলুগুলো দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। দাঁড়াও, গ্লাসটাকে আগে বের করে রাখি, তারপর ডালটাকে সোমবার দেব। আর এই যে বললাম না, ডালটা দেখো নুন ছাড়া কি সুন্দর সেদ্ধ হয়েছে। কড়াইতে তেল গরম করলাম। ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু মাখাবো, তার জন্যই 2টো শুকনো লঙ্কা হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি আগে ভীষণ কড়া করে ভেজে নিতাম, কালো হয়ে যেত শুকনো লঙ্কা, সেটার আবার স্বাদ ভালো আসে না, তাই লাল থাকতেই তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখছি আলু মাখার জন্য। আজকে বানাবো একটু পেঁয়াজ ডাল, তাই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়নে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাকে একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব। ডাল সেদ্ধর সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর তেলে ভেজে দিলাম কিছুটা পেঁয়াজ। এইভাবে রান্না করলে জানো তো পেঁয়াজ ডালের সুগন্ধটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ডালটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, মুসুরির ডাল কিন্তু একেবারে তৈরি। তোমরাও ওইভাবে একবার পেঁয়াজ ডাল বানিয়ে দেখো, দেখবি পেঁয়াজের সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আলুটাকে আমি একটু মেখে নিচ্ছি ভালো করে।
ডাল, আলু মাখা, এই দুটো যদি থাকে আমার আর গরমকালে অন্য খাবার খেতে ভালোই লাগে না। আচ্ছা করো করো, খুব ভালো হচ্ছে বাবা। তেল দাও इसमें তেল দিতে হবে ওটায়? হ্যাঁ। ওরে বাবারে। ইদানিং কৃষুর আবার রান্নার প্রতি ঝোঁকটা ভীষণ বেড়েছে, তবে এত ছোট বাচ্চা গ্যাসের সামনে আসতে দিতেই ভয় করে। ডিমের অমলেটের জন্য ডিমটা ফাটিয়ে দিল, মিক্স করে দিল, আমি অমলেটটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। ভাত, ডাল, আলু মাখা, ডিমের অমলেট আর ওই ব্যাট পাঁপড় ভাজা, এটা দিয়ে খেয়ে আমরা তিনজনেই একটু শুয়ে নিয়েছিলাম। আসলে এখনও না ওষুধ চলছে, আমার ব্যথাটা তো পুরোপুরি কমেনি, তাই দুপুরবেলা জানো তো একটু না ঘুমালে শরীরটা ভালো লাগে না। ওদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, কৃষুবাবু কি শুরু করেছে দেখো, পুরো এক ব্যাগ খেলনা হঠাৎ করে উল্টে দিয়েছে, ব্যাস ওইটা নিয়েই খেলা শুরু। আমি এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। বিছানা আবার যদি টান টান থাকে, বেডরুম যদি পরিষ্কার থাকে, আমার আবার মনটা ভীষণ ফুরফুরে থাকে। তোমাদেরও কি আমার মতন এরকম ফিলিং হয়? অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকগুলো ফেসবুকে মিম দেখতাম যে ঘরে যদি ছোট ছেলে বাচ্চা থাকে তাহলে ঘরের আনাচে কানাচে, সবজির বাস্কেটের মধ্যে, আলমারির মধ্যে, শুতে যাওয়ার সময় বিছানার উপর, এমনকি ফ্রিজের ভেতরেও গাড়ি খুঁজে পাওয়া যায়। একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি ব্যাপারটা, জানো তো। অনেক খেলাধুলো কৃষুর হলো, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, টিফিন করলো, আমরা টিফিন করলাম, এখন ওকে একটু পড়তে বসাবো। এখন যদিও ওর ছুটি চলছে, তবে আমি রেগুলারলি ওকে পড়তে বসাচ্ছি। আসলে এই অভ্যাসটা তৈরি হতে অনেক সময় লেগেছে। প্রত্যেক দিন একই সময় পড়তে বসালে ধীরে ধীরে বাচ্চারা ইউজ টু হয়ে যায় ব্যাপারটা সম্পর্কে, তখন ওরা নিজেরাই বুঝতে পারে এই সময় ওদের পড়তে বসার সময়। তাই আর কি আমি এই জিনিসটাকে ব্রেক করতে চাইছিলাম না, তাই এই ছুটির মধ্যে ওকে অল্প অল্প করে কিছু রাইটিং করাচ্ছি। हो गया কি চালু দেখো, এখানে এ লিখেছে, বাদ বাকি কিচ্ছু লেখেনি, আর এখানে জেড লিখে বলছে হয়ে গেছে। আর এটা কি দেখো, এটা কি হয়েছে, এই ব্লু লাইন টাচ হবে না, এটা তো ভুল হলো, ইরেজ করো। নাও লিখে নাও, হয়ে যাবে। এখন আবার এইটা কেউ অনেক দিন আগে বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম যে কৃষু অনেক শান্ত, তাই ওকে লেখানো ভীষণ সোজা। আসলে ব্যাপারটা একদমই সেরকম নয়। নিজের বাচ্চা ছাড়া পৃথিবীর সব বাচ্চাই কিন্তু শান্ত বলে মনে হয়, আর কৃষুবাবু কত শান্ত সেটা আমার পুরনো সাবস্ক্রাইবাররা সবাই জানে। আর সত্যি বলতে বাচ্চার মধ্যে একটা নতুন অভ্যেস গড়ে তোলার জন্য মাকে ভীষণ পরিমাণে স্ট্রাগল করতে হয়, অনেক ধৈর্য রাখতে হয়। শুধু আমার ক্ষেত্রে বলে না, পৃথিবীর সব মায়ের ক্ষেত্রেই একটা নিয়ম। small a স্মল এ, এটা small b ওকে, এ বি সি ডি দেন e ই, রাইট। चलो इसे ऐसे घर बना दो e बना दिया तो e e e हो गया e একবার লেখে, মানে একটা লেটার লেখে, তারপর 10 মিনিট বকবক করে। মানে যারা নতুন, মানে যাদের, ওর তো এখন মোটামুটি 1 বছর হয়েছে লিখছে, যারা নতুন শুরু করছে অনেকেই জানতে চায় যে বাচ্চা বসেই না লেখালেখি করে, বাচ্চা বসলেও ভীষণ দুষ্টুমি করে। তোমরা এখন শুরু করছো, এখনই যদি অধৈর্য হয়ে যাও তাহলে কি করে হবে। এখন সবে ওরও 1 বছর হয়েছে লিখছে, এখনো একটা লেটার লিখবে, ওই যে 10টা বক বক করবে, হাজি হাজি কথা, এই দিকের কথা ওই দিকের কথা, হাসতে থাকলে হাসতেই থাকে, চুপ করে বসে থাকলে তো বসেই থাকে। এই জিনিসগুলো বাচ্চাদের সাথে হয়, এই জিনিসগুলো আমরাও করেছি। আমরা আমাদের সময়টা তো মনে নেই, বাবা মা ফেস করেছে, যারা লেখা শিখিয়েছে তারা ফেস করেছে। এখন আমাদের সময় ধৈর্য রাখা হচ্ছে আলটিমেট কি, ধৈর্য আমাদের রাখতেই হবে, আদারওয়াইজ ওদের কিছু শেখানো যাবে না। 2-3টে জিনিস আমি প্রথম থেকেই ফলো করেছি। মা বড় মার সাথে কথা বলেছি যে কি করে আমাদের শিখিয়েছো, তো তারা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে, সেই জিনিসগুলোও শুনেছি। ইউটিউবের বেশ কিছু ভিডিওস দেখেছি যে প্রথম বাচ্চাদের কি করে লেখা শেখানো উচিত। প্রথমেই যে জিনিসটা আমি ফলো করেছি সেটা হলো, ওকে প্রথমেই লেখা শেখাইনি। প্রথমেই আমি এমনি এরকম একটা খাতা দিতাম, ওটার মধ্যে ক্রেয়ন্স ওর সামনে রাখতাম। বাচ্চারা তো কালার দেখে ভীষণ অ্যাট্রাক্ট হয়, ক্রেয়ন্স দিয়ে স্ক্রিবলিং করতে দিয়েছি, যাতে ওর হাতের সাথে, মানে হাতের যে গ্রিপটা হয় পেন্সিল বা ক্রেয়ন ধরার, সেটা আরও ভালো হয়। কারণ গ্রিপিং না আসলে লেখা শেখানো যায় না। বহুদিন শুধু স্ক্রিবলিংই করে গেছে, আর স্ক্রিবলিং করা শুধুমাত্র খাতা অবধি সীমিত ছিল না, দেওয়াল,
যেখানে জায়গা পেয়েছে সেখানেই শুধু হিজিবিজি করে গেছে, বাট এটা হয়। তো ওই করে করে ধীরে ধীরে আমি যখন দেখলাম যে প্রথম ক্রেয়ন ধরতো, ক্রেয়নের না দাগটা ভীষণ লাইট আসতো, কালারগুলো ভীষণ লাইট আসতো, তারপর ধীরে 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 দেখলাম বেশ সুন্দর ডার্ক কালার করতে শিখেছে। বুঝলাম যে ওর গ্রিপিংটা এসছে। ইস্যু তখন টড কেয়ারে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো স্কুল থেকেও আমরা কিছু অ্যাডভাইস পেয়েছি, সেই জিনিসগুলো ফলো করেছি। স্কুল থেকে ওদের যে বুকটা দেওয়া হয়েছিল সেটার মধ্যেই ছিল যে ডট জয়েনিংটা বাচ্চাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের ভীষণ ইন্টারেস্টিং লাগে, বাচ্চারা পড়াশোনায় একটু একটু করে মনোযোগ দিতে শুরু করে। তো ডট জয়েনিংটা ভীষণ ইম্পর্টেন্ট, ডট জয়েনিং করাতে পারো। সেকেন্ড, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ, স্লেন্টিং লাইন, এই 4-5টা জিনিস প্রথমেই আমি শিখিয়ে নিয়েছি। আমি মা বড়মার থেকে জানতে পেরেছিলাম যে ওরা আমাদের এই জিনিসগুলো শেখায়নি, বাট স্কুল থেকে আমাদের বলেছিল এই কয়েকটা জিনিস যদি আমাদের শিখিয়ে নেওয়া হয় বাচ্চাদের, তাহলে ওদের পরবর্তীতে লেখা শেখাতে সুবিধা হবে। বেশিরভাগ জিনিসগুলো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ, স্লেন্টিং লাইন এগুলো দিয়েই তৈরি হয়, ক্যাপিটাল লেটারগুলো। তো ওকে আমরা এই জিনিসগুলো শিখিয়েছি। প্রথমে ABCD গুলো ট্রেসিং করিয়েছি, হাত ধরে শিখিয়েছি। অনেক পেজ এরকম হয়েছে যে ট্রেসিং করে গেছে, ট্রেসিং করে গেছে। তারপর ধীরে ধীরে ওর হাতটাকে ধরে আমি লেখাতাম, তারপর ধীরে ধীরে হাতটা না সরিয়ে নিতাম, দেখতাম ও নিজে নিজে লিখতে পারছে। তো এইভাবেই ওর লেখাপড়ার জার্নিটা শুরু হয়েছে। এখনো তো অনেক কিছু শেখার বাকি, সবই তো জীবন শুরু। এবার আসি 2 থেকে 3 বছর বয়সে, যখন ও টড কেয়ারে ছিল তখন ওকে কী কী শেখাতাম, বা বাচ্চাদের এই সময় অ্যাকচুয়ালি কী কী শেখানো উচিত। রং চেনানো যেতে পারে, এই যে দেখো একদিকে কালার করা আছে, একদিকে 2-3টে ফুলের ফটো রয়েছে, কোনটা কোন কালার সেটাকে ম্যাচ করতে দেওয়া হয়েছে। এইভাবেই ওকে রংটাকে চেনাতাম। এই 2 থেকে 3 বছরে ওকে আমি পেন্সিল সেরকম একটা হাতে দিতাম না, ক্রেয়ন্স দিয়ে হিজিবিজি মেনলি করেছে। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এগুলো 3 বছরের পরে ওকে আমি শিখিয়েছি। যে কোনো একটা ধরো পিকচার আমি ড্র করে দিতাম, সেটার ভেতরে এরকম ওয়াটার কালার দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কালার করতো, কিংবা স্পঞ্জ দিয়ে এরকমভাবে কালার ফিল করতো। এই জিনিসগুলো বাচ্চাদের ভীষণ পরিমাণে আগ্রহ বাড়াতে সাহায্য করে। তাছাড়াও ছোট ছোট পেপার ও ধরো ছিঁড়ে গোল গোল করে আঠা দিয়ে কোনো একটা ড্রয়িংয়ের ভেতর এরকমভাবে চিপকে দিত। এই জিনিসগুলো বাচ্চাদের ফাইন মোটর ডেভেলপ করতে সাহায্য করে, বাচ্চাদের যে গ্রিপিং, যেটা পরবর্তীতে পেন্সিল ধরার কাজে সাহায্য করবে, সেটা শক্ত হতে সাহায্য করে। তো এই জিনিসগুলো তোমরা তোমাদের বাচ্চাদের সাথে করাতে পারো। তাছাড়া ধরো কোনো একটা ড্রয়িং করে দিলে সেটার ভেতর ওয়াটার কালার দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওরা কালার করবে, এই জিনিসগুলো কিন্তু ওদের আগ্রহ বাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তো আমি টড কেয়ারে মানে 2 থেকে 3 বছর বয়সে কৃষুকে শুধু এই জিনিসগুলোই করাতাম, স্টোরি শোনাতাম, গান শোনাতাম, রাইম শোনাতাম, এই জিনিসগুলোই 2 থেকে 3 বছর বয়সে মেনলি করাতাম। যাই হোক, কৃষুকে পড়াশোনা করানোর পর আমার একটা রেসিপি শ্যুট ছিল, সেই জিনিসটা করে নিলাম, সেটা অলরেডি শর্টস আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। আর আমি রান্না করছিলাম, কৃষুবাবু ওর খেলনাপত্র নিয়ে খেলছিল। হঠাৎ করে দেখছি শুকনো মেঝেতে কৃষুবাবু সাঁতার কাটছে। এই সমস্ত দৃশ্যগুলোও একেবারে বিরল। আমি যখন রান্না করি, কৃষুবাবু মোটামুটি হলেই খেলাধুলো করে। আজকে দেখো এই যে কালার নিয়ে বসেছে, একটা পেন্সিল দিয়ে একটা খাতার মধ্যে ড্রয়িং করে চলেছে। তোমরা বাচ্চাদের ধৈর্য বিল্ড আপ করার জন্য ওয়াটার কালারগুলো ইউজ করতে পারো। তোমরা সাথে নিয়ে বসবে, একদম সামনে থেকে বাচ্চাদের ড্রয়িং করাবে। ড্রয়িং বলতে কিন্তু সেই রকম ড্রয়িং না, ধরো তুমি একটা কিছু ড্র করে দিলে, সেটার ভিতর ওরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ড্যাব ড্যাব করলো, কিংবা স্পঞ্জ দিয়ে কালার করার চেষ্টা করলো। এতে করে ধীরে ধীরে ওদের ধৈর্যটা অনেকটা বাড়বে। কৃষুর ক্ষেত্রে এই জিনিসগুলো আমি ফলো করে ভীষণ উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি। বড়রা বলে এক লাফে কখনোই গাছে ওঠা যায় না, মই দরকার পড়ে, সিঁড়ি দরকার পড়ে। আর এই জিনিসগুলো এক একটা ছোট ছোট ধাপ পরবর্তীতে যা বাচ্চাদের লেখা শেখাতে সাহায্য করবে। রাতের খাবারে আজকে ছিল ওই খোসা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, যে রেসিপিটা শেয়ার করেছি, ভীষণ লোভনীয় খেতে, অসাধারণ হয়েছিল। আলু মাখা আর ডাল, এটা দিয়ে খেয়ে ভাবছি একটু বাইরে যাব। যদিও এর মধ্যে কৃষু আর কৃষুর বাবা 1 ঘন্টা বাইরে খেলতে গিয়েছিল। আহমেদাবাদে একটা জিনিস ভীষণ কমন, গরমকালে জায়গায় জায়গায় গোলার দোকান, আইস ক্যান্ডির দোকান, আইসক্রিমের দোকান। আর 11টা হোক 12টা হোক, সেই সমস্ত দোকানগুলোতে মানুষের ভিড় থাকেই থাকে। এখন বাজে দেখো রাত 11:30। রাস্তায় অন্য কোথাও ভিড় না পেলেও এই গোলার দোকান, আইসক্রিমের দোকানে অবশ্যই ভিড় আছে। আমরাও চলে এসেছি একটা আইস ক্যান্ডির দোকানে। যা গরম পড়েছে, ভাবলাম একটু আইসক্রিম খেয়ে আসি। কৃষু এসেই বললো গ্রিন কালারের আইসক্রিম খাবে। তারপর যদিও আইসক্রিমের দোকানে ঢোকার পর ওর মতের পরিবর্তন হয়েছে, ও নাকি অরেঞ্জ কালারের আমের আইসক্রিম খাবে, সেটাই বাবাকে বলে আসলো। ওর জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের ক্যান্ডি, কৃষুর বাবার জন্য কালা খাট্টা ফ্লেভারের একটা ক্যান্ডি, আর আমি নিয়েছিলাম চুস্কি মানে গোলা। আমার গোলাও চলে এসছে। এবার এটা খেয়ে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরে যাব।
অনেকটাই রাত হয়ে গেছে। কৃষুর আবার সোমবার থেকে স্কুল, তখন আবার রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সত্যি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমাদের সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।